আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে স্বাগতম জানাচ্ছি ফিজিক্স পিপ কোর্সের আজকে 12তম দিনে। আজকে আমরা দেখব নিউটনের মেকানিক্সের দ্বিতীয় পর্ব, অর্থাৎ নিউটনের মেকানিক্সের উপর এর আগে একটা ক্লাস হয়েছে, আজকে দ্বিতীয় ক্লাস। ওকে, সো আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, কারণ আজকে জব্বর কিছু টপিক পড়াবো, সেই জন্য আমরা একটু লিখে রাখছি। সো দেখো, আজকে আমাদের নিউটনের মেকানিক্সের খুবই ইম্পর্টেন্ট কিছু কনসেপ্ট পড়াবো নিউটনিয়ান মেকানিক্সের 2 নাম্বার দিনে। আচ্ছা, সো নিউটনের মেকানিক্সের খুবই জব্বর কিছু টপিক পড়াবো। টপিকগুলো আমি লিখে রাখছি। একটা হচ্ছে রকেট পড়াবো আজকে, খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। তারপর কেন্দ্রমুখী বলের যে ব্যাপারগুলো আছে, কেন্দ্রমুখী গতি, কেন্দ্রমুখী বল বলতে পারো, পাশাপাশি ত্বরণ বলতে পারো, ত্বরণ বল, তারপর কৌণিক গতি, এই কনসেপ্টগুলো পড়াবো। তারপর হচ্ছে রাস্তার ব্যাংকিং পড়ানো হবে। সো এই কনসেপ্টগুলো আজকের ক্লাসে কভার দেওয়ার ট্রাই করব, অর্থাৎ রকেট থেকে, কেন্দ্রমুখী ত্বরণ থেকে, বল থেকে, কৌণিক গতি থেকে, রাস্তার ব্যাংকিং থেকে যেসব প্রশ্ন এমসিকিউতে আসে ওইগুলোর জন্য যে ধরনের কনসেপ্ট দরকার কনসেপ্টগুলো পড়াবো, তারপর এমসিকিউ পড়াবো। সো খুব দ্রুত তোমরা যারা লাইভে আছো, আজকের লাইভ ক্লাসটা খুব দ্রুত বিভিন্ন ফেসবুক গ্রুপগুলোতে শেয়ার করতে থাকো, মেসেঞ্জার গ্রুপগুলোতে দিয়ে দাও। যত মেসেঞ্জার গ্রুপে তুমি জয়েন আছো সবগুলো মেসেঞ্জার গ্রুপে এই লাইভ ক্লাসের লিঙ্কটা দিয়ে দিবে, এবং সবচেয়ে বড় ব্যাপার তোমার ফ্রেন্ডকে মেনশন করে দিবে, যাতে করে সবাই ক্লাসটা করতে পারে। খুব দ্রুত সবাই একটু মেনশন করে দাও, আর সব কিছু ঠিক আছে কিনা একটু জানাও, আমি একটু দেখি। তো খুব দ্রুত একটু করে মেনশন করে দাও তোমরা, খুব দ্রুত একটু মেনশন করবে। ওকে, মেনশন করতে থাকো ফ্রেন্ডদেরকে। এর পরবর্তীতে বিভিন্ন ফেসবুক গ্রুপগুলোতে একটু করে আজকের পিপ কোর্সের লিঙ্কটা দিয়ে দাও। আমরা নিউটনের মেকানিক্সের দ্বিতীয় পর্বে আছি, নিউটনের মেকানিক্সের দ্বিতীয় পর্বে, এবং আমরা ডিসিশন নিয়েছি তোমাদের সবচেয়ে বড় ব্যাপার, এই কোর্সগুলো যারা রেগুলার করে না তাদেরকে রাখবো না, শুধুমাত্র যারা রেগুলার করে তাদের জন্য এই কোর্সগুলো রাখবো, বাকিদেরকে করার সুযোগ দিব না। এটা আমাদের সিদ্ধান্ত। কোরবানের পর থেকে খুবই আফসোসের ব্যাপার হবে সেটা, যারা এই কোর্সগুলোকে গুরুত্ব দেয়নি তাদের জন্য ক্লাস করার কোনো ব্যবস্থা রাখা হবে না, শেষ করে দেবো। শুধু এই যে রেগুলারলি যে ক্লাসগুলো সবাই করে আসছে যারা, ওদেরকে আমরা আলাদা একটা গ্রুপ করে ওইখানে ক্লাসগুলো নিব। ওকে, সো তোমরা একটু আজকে শেষ দিনের মতো এই ক্লাসটা শেয়ার করে দাও, খুব দ্রুত শেয়ার করবে। পিপ কোর্সের এই ক্লাসগুলো খুব দ্রুত শেয়ার করো, ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, আর মেসেঞ্জার গ্রুপে একটু লিঙ্কটা দিয়ে দাও। আমরা শুরু করে দিই। তাহলে নিউটনের মেকানিক্সের 2 নাম্বার ক্লাসে আমরা দেখব রকেট, কেন্দ্রমুখী ত্বরণ বল, কৌণিক গতি, রাস্তার ব্যাংকিং। ওকে, আচ্ছা, সো এই ব্যাপারগুলো আমরা দেখব। আচ্ছা, তো একটা করে শুরু করি। প্রথমেই দেখব আমরা রকেট নিয়ে। সো রকেটের অঙ্কগুলোতে আসো, রকেটের কনসেপ্টটাতে আসো। রকেট নিয়ে আমরা শুরু করবো একদম প্রথমে। সো রকেট, দেখো রকেট। ওকে, তো রকেটের ক্ষেত্রে রকেটের ইকুয়েশন হচ্ছে সেটা হচ্ছে ঊর্ধ্বমুখী ধাক্কা বের করতে বলে। প্রায় সময় রকেটের ক্ষেত্রে ঊর্ধ্বমুখী ধাক্কা বের করতে বলে, যেটাকে ইংলিশে বলা হয় ট্রাস্ট বের করতে বলে। সো ঊর্ধ্বমুখী ধাক্কা বলতে একটা বলকে বোঝায়। সো ধাক্কা বলতে একটা বলকে বুঝাবে। তো ঊর্ধ্বমুখী ধাক্কার ইকুয়েশনটা কি? ঊর্ধ্বমুখী ধাক্কার ইকুয়েশন হচ্ছে, ঊর্ধ্বমুখী ধাক্কা অথবা বলের ইকুয়েশন হচ্ছে F = del m del t Vf। del m del tটা কি? del m del t হচ্ছে জ্বালানি নির্গমনের হার, আর Vf হচ্ছে জ্বালানি নির্গমনের বেগ, Fটা হচ্ছে ঊর্ধ্বমুখী ধাক্কা। তাহলে del m del t কি? এটা হচ্ছে জ্বালানি নির্গমন হার, অর্থাৎ প্রতি সেকেন্ডে কী পরিমাণ জ্বালানি বের হচ্ছে, প্রতি সেকেন্ডে কী পরিমাণ জ্বালানি বের হচ্ছে, সেই জ্বালানি নির্গমন হার। আর ভিএফটা কি? ভিএফটা হচ্ছে নির্গমন বেগ, কত বেগে জ্বালানি ছুড়ে দিচ্ছে সেটা। তাহলে প্রতি সেকেন্ডে কী পরিমাণ জ্বালানি বের হচ্ছে সেটা হচ্ছে del m by del t। প্রতি সেকেন্ডে কী পরিমাণ জ্বালানি বের হয়, আর নির্গমন বেগ বলতে কত বেগে জ্বালানি ছুড়ে দেওয়া হয়। সো এটাই হচ্ছে ঊর্ধ্বমুখী ধাক্কা বল বা এফ। তাহলে রকেটের, আমাকে যদি প্রশ্ন করে রকেটের ঊর্ধ্বমুখী ধাক্কা বল কত, তখন হবে del m del t * Vf, অর্থাৎ জ্বালানি নির্গমন হারের সাথে নির্গমন বেগ, হারের সাথে বেগকে আমরা কি করে দিব? গুণ করে দিব। তাহলে আমরা কি পাবো? ঊর্ধ্বমুখী ধাক্কা পেয়ে যাব। তো চলো এটার আলোকে আমরা একটা প্রশ্ন করব, ঢাকা ইউনিভার্সিটিতে আসা প্রশ্ন। সো ঢাকা ইউনিভার্সিটিতে একটা এমসিকিউ প্রশ্ন এসেছে রকেট থেকে, আমরা একটু দেখব। প্রশ্নটা হচ্ছে
বলা হয়েছে রকেটের ভর হচ্ছে 900 কেজি, জ্বালানির ভর 150 কেজি, তারপর জ্বালানি নির্গমন বেগ দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড। তো বলছে প্রতি মিনিটে 600 কেজি 60 কেজি, প্রতি মিনিটে 60 কেজি জ্বালানি শেষ হয়। প্রশ্ন করেছে রকেটের ঊর্ধ্বমুখী ধাক্কা কত? ঢাকা ইউনিভার্সিটির এমসিকিউ প্রশ্ন। আমরা মোটামুটি এমনভাবে প্রশ্নগুলো সেট করি যেন একটি প্রশ্নের মধ্যে তোমার সব কিছু কাভার হয়ে যায়। এমন করে প্রশ্নগুলো সেট করা হয় যেন একটি প্রশ্নের মধ্যে সব কিছু কাভার হয়ে যায়। তো সেই জন্য আমরা একেবারে একটা প্রশ্নের মধ্যে সব কিছু নিয়ে এসে তোমাদেরকে দেখাই, যাতে একটা প্রশ্ন পারলে বাকি সবগুলো তুমি পারতে পারো, এই আর কি। ঠিক আছে, সো একটু করে দেখো কিভাবে এই প্রবলেমটা সলভ করব। সবাই ভালো করে খেয়াল করো। আমরা আগে বলেছি ঊর্ধ্বমুখী ধাক্কা অথবা থ্রাস্ট বল হচ্ছে ডেল এম ডেল টি ইন্টু ভিএফ, অর্থাৎ জ্বালানি নির্গমন হার আর হচ্ছে নির্গমন বেগ। ওকে, আচ্ছা, সো আমরা কিভাবে এই ফর্মুলাকে অ্যাপ্লাই করে রকেটের ঊর্ধ্বমুখী ধাক্কা বের করতে পারি? একদম সিম্পল অঙ্ক। এমসিকিউতে যখন আসবে আমরা কিছু ট্রিক্স ফলো করব। এই ট্রিক্স ফলো করলে আমরা তাড়াতাড়ি করতে পারবো। তাহলে ট্রিক্সগুলো ভালো করে খেয়াল করো। এমসিকিউতে আসলে ট্রিক্সগুলো কি? ট্রিক্স হচ্ছে শুধুমাত্র দুটা জিনিস খোঁজা। একটা হচ্ছে ডেল এম ডেল টি খোঁজা, অর্থাৎ হার এর সাথে বেগ গুণ করে দেওয়া, গুণ দাও। হার এবং বেগ গুণ দিলেই হবে। হার এবং বেগ এটা খুঁজে বের করতে পারলেই হবে। হার এবং বেগ খুঁজে বের করতে পারলেই হবে। হার এবং বেগ গুণ করতে পারলেই হবে। কোনো ভর দেওয়া থাকলে সেই ভর আমার লাগবে না। আমাকে ঊর্ধ্বমুখী ধাক্কা বের করার ক্ষেত্রে ভরের কোনো কাজ নেই, সো ভর আমার লাগবে না। সো ভরের গোষ্ঠী গিলাও, ভরের গোষ্ঠী গিলাও। ভর আমার লাগবে না, ভরের গোষ্ঠীকে তুমি গিলাইতে পারো, ভর আমার লাগবে না। ওকে, সো যেটা বললাম রকেটের ভর 900 কেজি, জ্বালানির ভর 150 কেজি, জ্বালানির নির্গমন বেগ 10 মিটার পার সেকেন্ড, প্রতি মিনিটে 60 কেজি জ্বালানি শেষ হয়। রকেটের ঊর্ধ্বমুখী ধাক্কা কত? প্রথমে আমার কাছে হবে ভরের গোষ্ঠী গিলাও, ভরের গোষ্ঠী গিলাও। ভর আমার লাগবে না, ভর আমার লাগবে না। বেগ খুঁজে বের করো আর হার খুঁজে বের করো। তাহলে বেগ খুঁজে বের করেছি 10, হার বের করতে হবে প্রতি মিনিটে 60 কেজি। তো আমি বলেছি প্রতি সেকেন্ডে কী পরিমাণ জ্বালানি বের হয়, আর ওরা বলছে প্রতি মিনিটে 60। আমি বলেছি প্রতি সেকেন্ডে, ওরা বলছে প্রতি মিনিটে। তো প্রতি মিনিটে যদি 60 কেজি হয়, তার মানে 60 সেকেন্ডে 60 কেজি। কি বললাম? 60 সেকেন্ডে 60 কেজি। তাহলে 1 সেকেন্ডে 1 কেজি। তো প্রতি সেকেন্ডে কী পরিমাণ জ্বালানি বের হয়? 1 কেজি। এটাই হচ্ছে ডেল এম ডেল টি 1। তাহলে ডেল এম ডেল টি কত? 1, কারণ 1 সেকেন্ডে 1 কেজি। অথবা তুমি এভাবে বলতে পারো 1 কেজি ডিভাইডেড বাই 1 সেকেন্ড সমান 1। তাহলে 1 কেজি 1 সেকেন্ডে, প্রতি সেকেন্ডে 1 কেজি করে করে বেরোচ্ছে। ডেল এম ডেল টি হচ্ছে 1। ওকে, 1। তাহলে আমি বলেছি হার এবং বেগ গুণ দিলেই অ্যান্সার। হার এবং বেগ গুণ দিলেই অ্যান্সার। তো আমার বেগ হচ্ছে 10, হার হচ্ছে 1। তাহলে হার হচ্ছে 1, বেগ হচ্ছে 10, ঊর্ধ্বমুখী ধাক্কা, অ্যান্সার হবে 10। এটাই হবে অ্যান্সার। তাহলে বেগ হার গুণ করো, অ্যান্সার। ভর গোষ্ঠী গিলাও। তাহলে এই প্রশ্নটা অ্যান্সার করতে তোমার কতক্ষণ লাগে? মনে করো ভবিষ্যতে তুমি তোমার ঢাকা ইউনিভার্সিটির এডমিশন টেস্টে কিংবা তোমার বোর্ড পরীক্ষায় এমসিকিউটা পেয়েছো, তুমি কি করবে? ভর কেটে দাও, ভর কেটে দাও, বল লাগবে না, বল লাগবে না। বেগ খুঁজে বের করো 10, হার খুঁজে বের করো প্রতি মিনিটে 60 কেজি। তাহলে 1 সেকেন্ডে 1 কেজি। তাহলে 1 10 গুণ করো 10 হবে অ্যান্সার। শেষ। তোমার কাজ 10 সেকেন্ডও লাগবে না এই অঙ্কটা করার জন্য। হারের সাথে বেগ গুণ করে দাও, ঊর্ধ্বমুখী ধাক্কা পেয়ে যাবো। ট্রিক্স লেখা আছে, হারের সাথে বেগ গুণ করে দাও, ভরের গোষ্ঠী গিলাও। এটাই। ওকে, সো দেখো ভালো করে বুঝো কিনা। এটাই হচ্ছে রকেটের কনসেপ্ট। এখান থেকে মোটামুটি রকেটের অঙ্কগুলো করতে হবে। এই তো তোমরা এখনও যারা শেয়ার করো নাই, আজকের লাইভ ক্লাসের শেয়ার কিন্তু এত অল্প, মাত্র 2টা শেয়ার আজকে লাইভ ক্লাসে। এটা কোনো কথা? তোমরা তো শেয়ারই করো নাই। খুব দ্রুত শেয়ার করো,
খুব দ্রুত আজকে লাইভ ক্লাসটা সবাই বিভিন্ন ফেসবুক গ্রুপগুলোতে শেয়ার করো, মেসেঞ্জার গ্রুপে শেয়ার করো, খুব দ্রুত শেয়ার করতে থাকো। আজকে লাইভ ক্লাসটা শেয়ার করতে থাকো সবাই, বিভিন্ন গ্রুপগুলোতে শেয়ার করে দাও। হ্যাঁ, শেয়ার না করলে কিন্তু হবে না, বেশি বেশি করে শেয়ার করতে থাকো। তাহলে আরেকবার বলছি, দেখো ফাইনালি ঊর্ধ্বমুখী ধাক্কা সমান হচ্ছে ঊর্ধ্বমুখী ধাক্কা বা বল হচ্ছে F = del m del t * Vf। del m del t হচ্ছে জ্বালানি নির্গমন হার, প্রতি সেকেন্ডে কী পরিমাণ জ্বালানি বেরোয় সেটা, আর Vf হচ্ছে নির্গমন বেগ, কত বেগে ছুড়ে দিচ্ছে সেটা। প্রশ্নের মধ্যে বলা হচ্ছে রকেটের ভর, জ্বালানির ভর। আমার ভর লাগবে না, ভর লাগবে না। ঊর্ধ্বমুখী ধাক্কাটা ভরের উপর ডিপেন্ড করে না, ঊর্ধ্বমুখী ধাক্কা ডিপেন্ড করে জ্বালানির হার এবং নির্গমন বেগের উপরে। তাহলে জ্বালানি নির্গমন বেগ হচ্ছে 10 মিটার/সেকেন্ড। ভালো করে খেয়াল করো, জ্বালানি নির্গমন বেগ দেওয়া আছে আর এখানে হার দেওয়া আছে, বেগ দেওয়া আছে, হার দেওয়া আছে, ঊর্ধ্বমুখী। এখন আমাকে ঊর্ধ্বমুখী ধাক্কা বের করতে বলেছে, আমি জাস্ট বলে দিয়েছি এই যে হারের সাথে বেগ গুণ করে দাও, হারের সাথে বেগ গুণ করে দাও, ভরের গোষ্ঠী গেলা, ভর লাগবে না। তাহলে হারের সাথে এই যে এটা হচ্ছে আমার বেগ আর হার হচ্ছে 1, 1-এর সাথে 10 গুণ করলাম, অ্যান্সার 10। সিম্পল অঙ্ক। আচ্ছা, আরেকটা কথা বলে নিই, লাইভ ক্লাসে যারা আছো এখানে ভুল অনেকে এইচএসসি 23 ব্যাচের আছো। ভাইয়া ক্লাসটা এইচএসসি 23 ব্যাচের জন্য না, তোমরা এক ব্যাচের ক্লাস আরেক ব্যাচ করলে কেমন হবে? এই যে এই কোর্সটা এইচএসসি 20, 21, 22 এর জন্য, 23 এর জন্য না। এই কোর্সটা পিপ কোর্স, ফিজিক্সের পিপ কোর্সকে অনেকে বলে পিপ কোর্স কি, কত বড় বলত আর গাদা আর গাদি। গ্রুপে আসার পরে সে পিপ কোর্স কি জানে না। পিপ কোর্স হচ্ছে লিখাই আছে ফ্রিতে ফুল ফিজিক্স বইয়ের এমসিকিউ সলভিং কোর্স। যাদের চ্যাপ্টারগুলো পড়া শেষ তারা এখন এমসিকিউ সলভ করবে। ফ্রিতে এমসিকিউ সলভিং একটা কোর্স হচ্ছে এটা। কাদের জন্য? 20, 21, 22, নট 23। সো 23 ব্যাচের কেউ থাকলে তারা চলে যাও, এটা তোমাদের কোর্স না। অনেকে ভুলে চলে আসে আবেগের ঠেলায় আসা যাবে না। তাহলে আমাদের রকেট শেষ, এবার রকেটের পরে আসো। রকেট শেষ, রকেটের পরে কনসেপ্ট হচ্ছে কৌণিক গতি। কৌণিক গতিতে আসো, যেখান থেকে 3টা প্রশ্ন দিব, যে কোনো একটা প্রশ্ন তোমার জীবনে যেখানে মানে যেখানেই পরীক্ষা দাও সেখানেই আসবে। এই 3টার একটা প্রশ্ন না আসলে আমাকে বলিও। 3টা প্রশ্ন দিচ্ছি, একটা প্রশ্ন তোমার জীবনে আসবেই। কৌণিক গতি হতে একটা প্রশ্ন আসবেই। কৌণিক গতিতে আমরা একটা ব্যাপার শিখবো, সেটা হচ্ছে কৌণিক বেগ। ঠিক আছে, তোমরা এখন অনেকে শেয়ার করো নাই, যারা শেয়ার করো নাই তাহলে কিন্তু হবে না, সবাইকে শেয়ার করতে হবে, একদম প্রত্যেকে শেয়ার করো। ওকে, একদম প্রত্যেকে আজকের ক্লাসটা শেয়ার করে দাও, খুব দ্রুত শেয়ার করো, শেয়ার করতে থাকো, মেনশন করতে থাকো। ওকে, তাহলে আসো কৌণিক গতি। তো কৌণিক গতি বলতে আমরা বিশেষ করে যেটা বুঝে নিব, কৌণিক গতি বলতে কৌণিক বেগের ব্যাপারটা একটু বুঝে নিব। কৌণিক বেগের ব্যাপারটা, কৌণিক বেগ। তো কৌণিক বেগ কি? ওমেগা। ওমেগা মানে কি? কোণ ডিভাইডেড বাই সময়। আচ্ছা, একবার যদি বৃত্তাকার পথ কেউ ঘুরে আসে সেক্ষেত্রে টয়েস পাই কোণ উৎপন্ন হয়, সেক্ষেত্রে সময়টাকে বলি পর্যায়কাল। তাহলে যখনই উপরে টয়েস পাই বসাবো, নিচে পর্যায়কাল বসাবো, আর পর্যায়কালকে বড়টি দিয়ে প্রকাশ করা হয়। তাহলে বেসিকগুলো খেয়াল করো, বেসিকগুলো কি কি? এখানে অনেকগুলো বেসিক আছে। একটা বেসিক হচ্ছে পর্যায়কাল। পর্যায়কাল মানে পুরো বৃত্তাকার পথ ঘুরে আসা। পর্যায়কালকে বড়টি দিয়ে প্রকাশ করা হয়, বড়টি দিয়ে প্রকাশ করা হয়। এটা হচ্ছে একটা বেসিক। পর্যায়কাল হলে বড়টি দিয়ে প্রকাশ করব, পর্যায়কাল ছাড়া অন্য কোনো সময় থাকলে ছোটটি দিয়ে প্রকাশ করব। আরেকটা বেসিক হচ্ছে একবার বৃত্তাকার পথ ঘুরে আসলে বৃত্তাকার পথ যদি ঘুরে আসি সেই ক্ষেত্রে আমার কোণ হবে টয়েস পাই। তাহলে বৃত্তাকার পথ ঘুরে আসলে কোণ হবে টয়েস পাই। তাহলে আমার দেখো কৌণিক বেগ ওমেগা ইজ ইকুয়াল টু টয়েস পাই বাই টি। এখন প্রশ্ন করবে তিন ধরনের প্রশ্ন আমি দেখাবো বলেছিলাম। একটা হচ্ছে আমাদের ঘড়ির মধ্যে 3টা কাঁটা থাকে। একটা হচ্ছে সেকেন্ডের কাঁটা, সেকেন্ডের কাঁটার কৌণিক বেগ। তারপর আমাদের ঘড়ির মধ্যে মিনিটের কাঁটা থাকে, মিনিটের কাঁটার কৌণিক বেগ। তারপর আমাদের ঘড়ির মধ্যে ঘন্টার কাঁটা থাকে, ঘন্টার কাঁটার কৌণিক বেগ। তারপর আমাদের পৃথিবী আছে, পৃথিবীর আহ্নিক বা আহ্নিক গতির
কৌণিক বেগ। এই হচ্ছে 4টা প্রশ্ন যেগুলো পরীক্ষায় সবসময় আসে, সো আমরা সেটা তোমাদেরকে দেখাচ্ছি। সো কৌণিক বেগ দিয়ে আমরা 4টা প্রশ্ন এখন দেখব। কৌণিক বেগ থেকে 4টা প্রশ্ন আমরা এখন দেখব। সেকেন্ডের কাঁটার কৌণিক বেগ, মিনিটের কাঁটার কৌণিক বেগ, ঘন্টার কাঁটার কৌণিক বেগ, পৃথিবীর আহ্নিক গতির কৌণিক বেগ। এই 4টা থেকে যে কোনো একটা ভার্সিটিতে বলো, এরপরে এডমিশন টেস্টে বলো, বোর্ড পরীক্ষায় বলো, যে কোনো একটা আসবেই এই 4টা থেকে। ভাইয়া যা বলছে এখান থেকে যে কোনো একটা আসবেই মাস্ট। তুমি তোমার যেখানেই এমসিকিউ পরীক্ষা দিতে যাবে সেখানেই এই 4টা থেকে যে কোনো একটা আসবে। ওকে, ঠিক আছে। তাহলে এবার আসো সেকেন্ডের কাঁটার কৌণিক বেগ। তো সেকেন্ডের কাঁটার কৌণিক বেগটা কী হবে? সেকেন্ডের কাঁটার কৌণিক বেগ, তো সেকেন্ডের কাঁটা একবার ঘুরে আসে, টোয়াইস পাই ঘুরে আসতে কত সময় নেয়? 60 সেকেন্ড সময় নেয়। 60 সেকেন্ড সময় নেয় সেকেন্ডের কাঁটা টোয়াইস পাই রেডিয়ান ঘুরে আসতে, টোয়াইস পাই রেডিয়ান ঘুরে আসতে সে 60 সেকেন্ড সময় নেয়। 1 2 3 4 5 করে 60 সেকেন্ড সময় নেয়। তাহলে আমার টোয়াইস পাই ডিভাইডেড বাই 60, টোয়াইস পাই হচ্ছে কোণ, 60 হচ্ছে সময়। সেকেন্ডের কাঁটা একবার ঘুরে আসতে 60 সেকেন্ড সময় নেয়, তাই সময় হচ্ছে 60 সেকেন্ড। আর একবার ঘুরে আসলে টোয়াইস পাই কোণ উৎপন্ন হয়, তাই কোণ হচ্ছে টোয়াইস পাই। তাহলে টোয়াইস পাই ডিভাইড বাই 60 রেডিয়ান পার সেকেন্ড, এটাই হচ্ছে কৌণিক বেগ। কার? সেকেন্ডের কাঁটার। কত হয়? রেজাল্টটা কত আসে? একদম মুখস্থ রাখতে হবে, 0.1047 রেডিয়ান পার সেকেন্ড। মুখস্থ রাখবো এটা ইনশাল্লাহ, যেহেতু এটা একদম এই চারটা মান মুখস্থ রাখতে পারলে ভালো, পরীক্ষার আগে দেখে যেতে পারলে ভালো। এমসিকিউতে ছক্কা দিয়ে দিতে পারবো। আর মুখস্থ না থাকলে টোয়াইস পাইকে 60 দিয়ে ভাগ করে বের করব। ওকে, তাহলে 0 10 47 10 47 10 47 10 47। মিনিটের কাঁটার কৌণিক বেগ কত? মিনিটের কাঁটার কৌণিক বেগ ভালো করে খেয়াল করো। টোয়াইস পাই, মিনিটের কাঁটা একবার ঘুরে আসলে টোয়াইস পাই কোণ উৎপন্ন করে, এবং কত সেকেন্ডে? মিনিটের কাঁটা একবার ঘুরে আসতে 60 মিনিট সময় নেয়। 1 মিনিট মানে 60 সেকেন্ড। তাহলে মিনিটের কাঁটা একবার ঘুরে আসা মানে কি? 1 ঘন্টা হওয়া। মিনিটের কাঁটা, এই যে মনে করো এটা মিনিটের কাঁটা, মিনিটের কাঁটা একবার ঘুরে আসা মানে কি? 1 ঘন্টা হওয়া। 60 মিনিট আর কি। তো 60 মিনিট মানে কত রে? 1 ঘন্টা হওয়া। তো 1 ঘন্টা মানে কত সেকেন্ড? 3600 সেকেন্ড। তার মানে 3600 সেকেন্ড। মিনিটের কাঁটা একবার ঘুরে আসা মানে 3600 সেকেন্ড। তো তাহলে কত হয়? টোয়াইস পাই ডিভাইডেড বাই 3600, এটাও মুখস্থ রাখতে পারলে ভালো। আমি রেখেছি মুখস্থ, তাহলে তোমরা পাবে না কেন? 1.75। আমাদের সাকিব ভাই হচ্ছে 75। সাকিব ভাই কত? নাম্বার 1 সাকিব ভাই, 75 নাম্বার। সাকিব ভাইয়ের জার্সি কত? 75 নাম্বার। এই যে সাকিব ভাই 96 করছে, 109 বলে। তাহলে সাকিব ভাই 1.75 ইন্টু tan ইনভার্স 3, tan ইনভার্স 3, tan ইনভার্স 3 দিতে হবে, যেহেতু নিচের সংখ্যাটা বড় হচ্ছে। নিচের সংখ্যাটা বড় হলে ইনভার্সে চলে যায়। তাহলে tan ইনভার্স 3 রেডিয়ান পার সেকেন্ড। এরপরে নেক্সট ঘন্টার কাঁটা। ঘন্টার কাঁটার জন্য কি হবে? ঘন্টার কাঁটার জন্য হবে, ভালো করে খেয়াল করো, ঘন্টার কাঁটার জন্য কি হবে? ঘন্টার কাঁটার জন্য টোয়াইস পাই রেডিয়ান ডিভাইডেড বাই টোয়াইস পাই রেডিয়ান ডিভাইড বাই এখানে ঘন্টা। এখন ঘন্টার কাঁটা কত ঘন্টা? 12 ঘন্টায় একবার ঘুরে আসে। 12 ঘন্টায় 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12 ঘন্টায় একবার ঘুরে আসে। সো 12 ঘন্টা, 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। সো 12 ইন্টু 3600 সেকেন্ড। একক তো রেডিয়ান পার সেকেন্ড, সেই জন্য রেডিয়ান পার সেকেন্ডে লিখলাম। তাহলে 12 ইন্টু 3600 সেকেন্ড। তাহলে কত হয়? ক্যালকুলেশন করার পর এটা আসে, এটাও মুখস্থ রাখতে হবে, 1.45 ইন্টু tan ইনভার্স 4 রেডিয়ান পার সেকেন্ড। 1.45 ইন্টু tan ইনভার্স 4 রেডিয়ান পার সেকেন্ড। তাহলে হচ্ছে 0.1047, এরপর 1.75 ইন্টু tan ইনভার্স 3, এরপর 1.45 ইন্টু tan ইনভার্স 4। ওকে, পৃথিবীর আহ্নিক গতি। তো পৃথিবীর আহ্নিক গতিটা কত? পৃথিবীর আহ্নিক গতি খেয়াল করো ভালো করে। পৃথিবীর আহ্নিক গতিটা হচ্ছে, পৃথিবী একবার ঘুরে আসে, তার মানে টোয়াইস পাই কোণ উৎপন্ন করে। পৃথিবী একবার ঘুরে আসতে 24 ঘন্টা সময় নেয়। 24 ঘন্টা, 24 ঘন্টা সময় নেয়, 24 ঘন্টা। তাহলে 24 ঘন্টা মানে হচ্ছে 24 ইন্টু 3600, অর্থাৎ এটা 12 ঘন্টা সময় নেয় আর এটা 24 ঘন্টা সময় নেয়। তো এটা হচ্ছে, এটা কি একটু আরও বেড়ে গেছে না? নিচে 2 গুণ বেড়ে গেছে, অর্থাৎ 12 ঘন্টা আর এখানে 24। তার মানে এই জিনিসটাকে আরও 2 দ্বারা ভাগ করো, তাহলে তুমি পৃথিবীরটা পাবে। তো 1.45কে যদি তুমি কত দ্বারা ভাগ করো? 2 দ্বারা ভাগ করো, পৃথিবীরটা পেয়ে যাবে। তো কত হয়? এটাও মুখস্থ রাখতে হবে, 7.27 ইন্টু tan ইনভার্স 5 রেডিয়ান পার সেকেন্ড।
এটা হচ্ছে পৃথিবীর আহ্নিক গতির কৌণিক বেগ, অর্থাৎ পৃথিবী একবার ঘুরে আসতে যে সময়টা নেয় সেটা, অথবা পৃথিবীর, এটাকে বলতে পারো পৃথিবীর ওমেগা। পৃথিবীর কৌণিক বেগ যদি কেউ প্রশ্ন করে পৃথিবীর কৌণিক বেগ কত বা পৃথিবীর ওমেগা কত, পৃথিবীর ওমেগা হচ্ছে 7.27 × 10⁻⁵ রেডিয়ান পার সেকেন্ড। কীভাবে আসছে? টুয়াইস পাই ডিভাইড বাই 24 ঘন্টা একবার ঘুরে আসে, 24 × 3600। তাহলে কৌণিক বেগ নিয়ে 4টা প্রশ্ন পরীক্ষায় আসবেই। সো মুখস্থ রাখতে পারলে ভালো, রাখতে না পারলে অন্তত মুখস্থ বলতে কি আসলে জাস্ট চোখগুলো বুলানো। আমাদের তো এমসিকিউ তো অপশন থাকবে, অপশন দেখেই যেন তোমার মনে হয় হ্যাঁ এটাই অ্যান্সার, অপশন দেখেই যেন বলতে পারো এটাই অ্যান্সার, অপশন দেখে যেন বলতে পারো, সেই জন্য এভাবে করে লিখে দিয়েছি। সো আমার দেখো এই যে সেকেন্ডের কাটা, মিনিটের কাটা, ঘন্টার কাটা, পৃথিবীর কৌণিক বেগ, এই 4টা প্রশ্ন কৌণিক গতি থেকে সবসময় আসে। আমি ভাইয়া যা যা পড়াচ্ছি ইনশাল্লাহ এখান থেকে কমন পাবে। যারা এই কোর্সগুলো করছো কষ্ট করে তারা উপকৃত হচ্ছ। এটা এখন বুঝবে না, এই কষ্টের মর্যাদা পাবে যখন তুমি এমসিকিউ পরীক্ষা দিতে যাবে এবং ছক্কা হাঁকাবে, তখন আসলে এই কোর্সের মর্যাদা বুঝতে পারবে। এমসিকিউর জন্য অনেক পার্থক্য হয়ে যাবে তোমার সাথে ওর। যারা এমসিকিউতে এক্সপার্ট তারা অনেক বেশি এগিয়ে থাকবে, যারা এমসিকিউতে ভালো করতে পারে না, এমসিকিউ ট্রিক্স জানে না, তারা অনেক পিছিয়ে যাবে। এমসিকিউ হচ্ছে সবচেয়ে সময় উপযোগী একটা কোর্স। আমাদের টিচাররা কেউই এমসিকিউতে জোর দেয় না, ইভেন আমি আমার পেট বেসে এমসিকিউর উপর জোর দিই না, আমি আমার ফিজিক্স পেটগুলো তো এমসিকিউর উপর জোর দিই না, এখানে যত জোর দিচ্ছি। সো এবার চিন্তা করতে পারো কতটা ইম্পর্টেন্ট। তো আমাদের উচিত এমসিকিউ কোর্সে জোর দেওয়া, এমসিকিউ কোর্সগুলোতে জোর দেওয়া, ঠিক আছে? ওকে, আচ্ছা তাহলে দেখি কি অবস্থা তোমাদের সবার, সব ঠিক আছে তো? ঠিক থাকলে ওকে। আচ্ছা, কোনো সমস্যা হলে আমাকে একটু জানাবে, আমি একটু করে সব চেক করে নিই সব কিছু ঠিক আছে কিনা। সব কিছু ঠিক আছে কিনা আমাকে একটু কমেন্টে জানাও, ঠিক আছে কিনা সব কিছু একটু কমেন্টে জানাও। মুখস্থ বলতে কাছাকাছি থাকলেই হবে। ওকে, ঠিক আছে। তো অনেকে বলছে এই কোর্স থেকে অনেক বেনিফিট পাচ্ছ, তো এই কোর্সটা তো আর থাকবে না, এটাই কোরবানোর আগে এই কোর্সটা শেষ ক্লাস, এরপর এই গ্রুপ আর ক্লাস হবে না। ওপেন কোর্স কেমিস্ট্রির ওই চ্যাপ্টারটা শেষ করে আর ক্লাস হবে না, এগুলো হবে আলাদা গ্রুপে। যারা ক্লাস করে শুধু তাদের জন্য, যারা ক্লাস করে ওরা টেনশন নিও না, যারা ক্লাস করে না তারা ব্লক। এবং এটা এমন না যে ওই গ্রুপে মেম্বারটা বাড়বে, সেটা না। এই কোর্সটাতে শুরুতে যারা ঢুকবে গ্রুপে শুধুমাত্র তারাই বাকি সময়টা থাকবে, নতুন কোনো মেম্বার অ্যাড করা হবে না। এগুলো ফ্রি কোর্স। ফ্রি কোর্সের জন্য আজকে 12তম দিন, 12তম দিন পর্যন্ত যারা কষ্ট করেছে শুধু তারাই অ্যাক্সেস পাবে। ভাই আপনি কেমনে বুঝবেন? যখনই তোমরা কেউ লাইভে আসো আমি দেখতে পাই ওখানে একটা কমেন্ট চলে আসে, আমরা চেক করব সব, যারা নোট শেয়ার করেছো, তারপর যারা করেছো আমরা সব চেক করব, একটা সার্ভে নিব, তারপর আমরা মাত্র 350 জনকে সুযোগ দিব, মাত্র 350 জন, দুইটা কোর্সে, পিপ কোর্সও ওপেন কোর্স কেমিস্ট্রি। তো 12তম দিন পর্যন্ত যেই 350 জন সবচেয়ে বেশি মোটামুটি অ্যাক্টিভ ছিলে তাদেরকে, এরপর আর একজনকে আমরা অ্যাড করব না, কারণ কি দরকার, লাভ নাই তো। তাহলে এই হচ্ছে আমাদের কৌণিক গতি থেকে যেসব প্রশ্ন পরীক্ষা আসে ওইসব প্রশ্ন। এবার আসো এরপর নেক্সট কনসেপ্ট হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ ও কেন্দ্রমুখী বল। কেন্দ্রমুখী ত্বরণ এবং কেন্দ্রমুখী বল থেকে আমাদের প্রশ্ন আসে, চল একটু দেখব। আচ্ছা, সো এবার আসো কেন্দ্রমুখী ত্বরণ থেকে ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নটা দেখব। দুটো প্রশ্ন আসে কেন্দ্রমুখী ত্বরণ এবং বল থেকে। দুইটি প্রশ্ন আসে কেন্দ্রমুখী ত্বরণ এবং বল থেকে। একটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে 18-19 সালে এসেছে, আর একটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে 17-18 সালে এসেছে। আমি সাল সহ বলে দিচ্ছি, তোমরা মিলিয়ে দেখতে পারো। তো কেন্দ্রমুখী ত্বরণ যেটাকে আমরা বলি সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন, সংক্ষেপে বলি সিপি, সেন্ট্রিপেটাল, ঠিক আছে? সিপি বলি সংক্ষেপে, সেন্ট্রিপেটাল, অথবা অনেক সময় সিপি একসাথে লেখা হয়। তাহলে দেখো এসিপি সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশনের ফর্মুলা হচ্ছে v²/r অথবা ω²/r, দুটাই ফর্মুলা আছে। এই দুটা ফর্মুলা হচ্ছে সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশনের ফর্মুলা। ঢাকা ইউনিভার্সিটি 18-19 সালে যে প্রশ্নটা এসেছে সবাই ভালো করে খেয়াল করো। ঢাকা ইউনিভার্সিটির 18-19 সালের প্রশ্নটা আমি এদিকে দেখাচ্ছি। তোমরা যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে অবশ্যই তোমরা ভেরিফাই করতে পারো ঢাকা ইউনিভার্সিটি 18-19 সালে এই প্রশ্নটা এসেছে কিনা। প্রশ্নটা হচ্ছে, বলা হয়েছে 10 সেন্টিমিটার পার সেকেন্ড
সমদ্রুতিতে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে, কেন্দ্রমুখী ত্বরণ অবশ্য, আচ্ছা না 1 মিটার এটা আপাতত রাখি, 10 সেন্টিমিটার পার সেকেন্ড সমদ্রুতিতে কোনো ঘূর্ণায়মান বস্তুর জন্য নিচের কোনটি সঠিক? তো নিচে কি কি দেওয়া আছে দেখো ভালো করে, নিচে কি কি দেওয়া আছে, 4টা গ্রাফ দেওয়া আছে, নিচে 4টা গ্রাফ নিচে দেওয়া আছে। এই একটা গ্রাফ, এই আরেকটা গ্রাফ, এই আরো একটা গ্রাফ, এই আরো একটা গ্রাফ, 4টা গ্রাফ দেওয়া ছিল। 10 সেন্টিমিটার পার সেকেন্ড সমদ্রুতিতে কোনো ঘূর্ণায়মান বস্তুর জন্য নিচের কোনটা সঠিক? এই পাশে দেওয়া ছিল এসিপি কেন্দ্রমুখী ত্বরণ, এসিপি কেন্দ্রমুখী ত্বরণ, এসিপি কেন্দ্রমুখী ত্বরণ, এসিপি কেন্দ্রমুখী ত্বরণ। এই পাশে দেওয়া ছিল ব্যাসার্ধ আর, ব্যাসার্ধ আর, ব্যাসার্ধ আর, ব্যাসার্ধ আর। তাহলে কেন্দ্রমুখী ত্বরণ ভার্সেস আর এর গ্রাফ ড্র করতে বলেছেন। একটা ছিল এই ধরনের, একটা ছিল এই ধরনের, একটা ছিল এই ধরনের, আরেকটা গ্রাফ ছিল এই ধরনের। 4টা গ্রাফ ছিল, তোমরা দেখতে পাচ্ছ। এখন আমাকে ঢাকা ইউনিভার্সিটি 58 সালে প্রশ্ন করছে কোনটা সঠিক। তো একদম সিম্পল ব্যাপার, এসিপি ভার্সেস আর এর গ্রাফটা ড্র করতে হবে। তো আমরা এখানে দেখতেই পাচ্ছি 10 সেন্টিমিটার পার সেকেন্ড সমদ্রুতিতে, এই কথাটা কেন বলেছে, হোয়াই, এই কথাটার কাজ কি? তার মানে সমদ্রুতি, সমদ্রুতি মানে হচ্ছে ভি কনস্ট্যান্ট, সমদ্রুতি মানে ভি কনস্ট্যান্ট, ভি কনস্ট্যান্ট। তোমাকে যদি এখানে এসিপি না দিয়ে তোমাকে কেন্দ্রমুখী বলও দিত, সেম ঘটনা, তাহলে আমার ভি কনস্ট্যান্ট। তো ভি কনস্ট্যান্ট হলো, আমরা এখান থেকে কি লিখতে পারি, এই যে দেখো আমরা এখান থেকে লিখতে পারি এসিপি সমান ভি স্কোয়ার বাই আর। তো ভি যদি কনস্ট্যান্ট হয়, এসিপি সমানুপাতিক 1/r। ভি যখন কনস্ট্যান্ট থাকে, ভি যখন কনস্ট্যান্ট থাকে, এসিপি সমানুপাতিক 1/r। এবার তোমরাই বলো কোনটা সঠিক। তাহলে এসিপি এর সাথে আরও রিলেশন হচ্ছে ব্যস্তানুপাতিক, কেন্দ্রমুখী ত্বরণের সাথে ব্যাসার্ধের রিলেশন ব্যস্তানুপাতিক। কারণ কি, ভি কনস্ট্যান্ট। কোথায় বলা হয়েছে ভি কনস্ট্যান্ট? সামনে বলা হয়েছে 10 সেন্টিমিটার পার সেকেন্ড সমদ্রুতিতে ভি কনস্ট্যান্ট, ভি কনস্ট্যান্ট, ভি কনস্ট্যান্ট, ভি কনস্ট্যান্ট হওয়ার কারণে, ভি কনস্ট্যান্ট হওয়ার কারণে আমরা বলতে পারি এসিপি সমানুপাতিক 1/r, ব্যস্তানুপাতিক রিলেশন। এবার 4টার মধ্যে কোনটা হবে তোমরাই বলো, 4টা গ্রাফের মধ্যে কোনটা হবে তোমরাই বলো। 4টা গ্রাফের মধ্যে কোনটা হবে তোমরাই বলো। 4টা গ্রাফের মধ্যে এই গ্রাফটাই একমাত্র সঠিক অ্যান্সার। এই বাকিগুলো হবে না, বাকিগুলো হবে না, বাকিগুলো হবে না। কেন হবে না? কারণ এটা সমানুপাতিকের গ্রাফ, এগুলো সমানুপাতিকের গ্রাফ, এটা ধ্রুবকের গ্রাফ, এটা হচ্ছে একমাত্র ব্যস্তানুপাতিকের গ্রাফ। তো ঢাকা ইউনিভার্সিটি 58 সালের এই প্রশ্নটা অনেকেই পারে নাই, বিকজ তাদের মাথায় আসে নাই যে এটা আসলে কিসের গ্রাফ ছিল, এসিপি দ্বারা কি বোঝাচ্ছিল। এসিপি দ্বারা বোঝাচ্ছে সেন্ট্রিপেটাল এক্সেলারেশন। এখন অনেকেই জানে নাই এসিপি এর সাথে আর এর গ্রাফটা কীভাবে ড্র করতে হয়, সেই জন্যই তো এই কোর্সগুলো করা। তাহলে যখনই এসিপি এর সাথে আর এর রিলেশন বের করতে বলেছে, তখনই আমরা এ ধরনের গ্রাফটা ড্র করব, এসিপি আর। এসিপি সমান ভি স্কয়ার বাই আর, ভি কনস্ট্যান্ট হওয়ায় এসিপি সমানুপাতিক 1/r, ব্যস্তানুপাতিক। অনেক একটা প্রশ্ন করতে পারে আমাকে, ভাইয়া এসিপি সমান তো ওমেগা স্কয়ার আরও আছে, তো আপনি ওমেগা স্কয়ার আর নিলেন না কেন? এসিপি সমান তো ওমেগা স্কয়ার আর নিলে সমানুপাতিক গ্রাফটা হতো। এক্স্যাক্টলি, তোমাকে স্বাগতম, তুমি সুন্দর একটা প্রশ্ন করতে পেরেছ, তোমাকে সেটার জন্য অসংখ্য ধন্যবাদ। অনেকে প্রশ্ন করবে এসিপি সমান ওমেগা স্কয়ার আর নিলেন না কেন? তারপর এসিপি সমানুপাতিক আর বলতেন। হ্যাঁ অবশ্যই বলতাম, ওমেগা কনস্ট্যান্ট বলতেন, কিন্তু আমাকে তো কোথাও ওমেগা কনস্ট্যান্ট বলে নাই প্রশ্নে। প্রশ্নে দেওয়া আছে সেন্টিমিটার পার সেকেন্ড সমদ্রুতিতে, আমাকে তো কৌণিক বেগ ধ্রুব বলে নাই, কৌণিক বেগ সমান বলে নাই। এখানে বলছে রৈখিক বেগটা সমান, সমদ্রুতিতে রৈখিক বেগটা সমান, যার কারণে এই রিলেশনটা নিয়ে ওমেগা কনস্ট্যান্ট এই কথাটা লেখা যাবে না, ওমেগা কনস্ট্যান্ট এই কথাটা লেখা যাবে না, কাজে এই রিলেশনটা নেওয়া যাবে না। একমাত্র যেহেতু আমাকে ভি নিয়ে কথা বলেছে, সেই জন্য আমি ভি এর রিলেশনটা নিয়ে কাজ করতে হবে। বুঝাতে পেরেছি? ওকে। এরপর কেন্দ্রমুখী ত্বরণ থেকে
17-18 সালে আরও একটা প্রশ্ন এসেছে ঢাকা ইউনিভার্সিটিতে। 17-18 সালের প্রশ্নটা আমরা দেখব। দেখো 17-18 সালের প্রশ্নটা সবই কেন্দ্রমুখী ত্বরণ থেকে। আমরা প্রত্যেকটা কনসেপ্ট ওয়াইজ পড়াচ্ছি তোমাদেরকে, এভাবে কনসেপ্ট ওয়াইজ পড়তে থাকো, তুমি এক ফোঁটা বিপদে পড়বে না। যেভাবে আমরা কনসেপ্ট ওয়াইজ পড়াচ্ছি এভাবে কনসেপ্ট ওয়াইজ এমসিকিউ সলভ করতে থাকো, অনেক উপকৃত হবে। আর যারা ক্লাস করে না, দরকার নাই তো আমার তাদেরকে। তাহলে এখন হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির 17-18 সালের প্রশ্নটা আমরা দেখব। ওকে, তো প্রশ্নটাতে কি বলা আছে? বলা হয়েছে 20 মিটার পার সেকেন্ড বেগে ঘূর্ণায়মান বস্তুর কেন্দ্রমুখী ত্বরণ 1, বৃত্তাকার পথের ব্যাসার্ধ কত? আমাকে বলেছে ব্যাসার্ধ কত, বৃত্তাকার পথের ব্যাসার্ধ কত? ঢাকা ইউনিভার্সিটির 17-18 সালের প্রশ্ন। সো 20 মিটার পার সেকেন্ড বেগে ঘূর্ণায়মান বস্তুর কেন্দ্রমুখী ত্বরণ 1 দেওয়া আছে, ব্যাসার্ধ কত? 30 সেকেন্ডের মধ্যে অঙ্কটা করতে হবে, সিম্পল অঙ্ক। যখন আমাকে কেন্দ্রমুখী ত্বরণ 1 দেওয়া আছে, আমার আর বুঝতে বাকি রইল না, কেন্দ্রমুখী ত্বরণের ফর্মুলা ইউজ করতে হবে। ACP ইজ ইকুয়াল টু v²/r। ভি দিলেন কেন? কারণ ভি আছে সামনে, সেই জন্য ভি দিলাম। আর দিলেন কেন? এটা সূত্র, আর ব্যাসার্ধ জানতে চেয়েছে তাই আর দিলাম। তাহলে কেন্দ্রমুখী ত্বরণ সমান v²/r, সূত্রটা বসালাম। এবার ভি এর মান হচ্ছে 20, তাকে স্কোয়ার করে দিব, নিচে আর থাকবে, আর এটার মান কত? 1। তাহলে আমরা লিখতে পারি আর ইজ ইকুয়াল টু, এটাকে নিচে পাঠিয়ে দাও, 20²/1। তাহলে কত? 400 মিটার। এটাই অ্যান্সার। অ্যান্সার হচ্ছে 400 মিটার। কোনো ক্যালকুলেটর লাগবে না, কিছু লাগবে না, সিম্পল অঙ্ক করলেই মিলে যাবে। বেগ দেওয়া আছে 20, তাকে স্কোয়ার করে দিব, ভি স্কোয়ার 400 আসবে, আর কেন্দ্রমুখী ত্বরণ দেওয়া আছে 1, তাহলে ব্যাসার্ধ হচ্ছে 400 মিটার। ওকে, আচ্ছা, তো দেখো বুঝো কি না কনসেপ্টগুলো। এখন আমরা চলে যাব রাস্তার ব্যাংকিনে। তার আগে তোমরা একটু করে বলো যে বুঝতেছো কিনা সব কিছু, এই আর কি। তোমাদের যাদের ক্লাস বাকি আছে তারা খুব দ্রুত ক্লাসগুলো করে নিবে, হয়তো আর 2-3 দিনের মধ্যে একটা ক্লাসও থাকবে না গ্রুপে। খুব দ্রুত ক্লাসগুলো একটু করে নিবে। আমি তোমরা যারা ক্লাস আছো তাদেরকে এই কথাটা বলে রাখতেছি, বাকিদেরকে তো আর বলে লাভ নাই। তোমরা যারা গ্রুপে আছো, কোনো ক্লাস যদি বাকি থাকে, ওপেন কোর্স কেমিস্ট্রি এবং ফিজিক্সের ক্লাসগুলো কোরবানের আগেই বা কোরবানের মধ্যে করে নিবে, কোরবানের 2-3 দিনের মধ্যে করে নিবে এক কথায়। আদারওয়াইজ তোমরা নিজেরাও বিপদে পড়বে। তোমরা যারা রেগুলার ক্লাস করলে আমি তোমাদেরকে বিপদে ফেলতে চাচ্ছি না, ঠিক আছে। এবার আসো লাস্ট কনসেপ্ট, রাস্তার ব্যাংকিং। রাস্তার ব্যাংকিং ভালো করে খেয়াল করো। রাস্তার ব্যাংকিংটা আমরা একটু দেখব। এখান থেকে এমসিকিউ প্রশ্ন প্রতি বছর একটা না একটা প্রশ্ন হবেই রাস্তার ব্যাংকিং থেকে, এটা তুমি ধরে রাখো। রাস্তার ব্যাংকিং থেকে একটা না একটা প্রশ্ন হবেই। রাস্তার ব্যাংকিং থেকে প্রশ্ন হবে না এটা ভাবা যায় না। যে কোনো পরীক্ষায়, জীবনে যে পরীক্ষায় দাও না কেন, রাস্তার ব্যাংকিং থেকে প্রশ্ন হবে 100%। যদি না হয় আমি তোমাকে কি করব জানি না, 100% প্রশ্ন হবে। তো রাস্তার ব্যাংকিং নিয়ে আমাদের যে ধরনের এমসিকিউ প্রশ্নগুলো আছে একদম চমৎকার প্রশ্ন। আমরা একটু রাস্তার ব্যাংকিংয়ের কনসেপ্টটা একটু দেখব। দেখো রাস্তার ব্যাংকিংয়ের কনসেপ্টটা, এই হচ্ছে রাস্তা। তো এই রাস্তাটাকে আমরা একটু উঁচু করে দিব। তাহলে রাস্তাটাকে আমরা উঁচু করে দিলাম, তোমরা দেখতে পাচ্ছ। এই তাহলে এই হচ্ছে রাস্তা। আমরা জাস্ট এই ভিউটাকে আলাদা করে ফেলবো। সো এই ভিউটাকে যদি আলাদা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা জাস্ট এই ভিউটাকে আলাদা করে ফেললাম এটাকে। তো এই ক্ষেত্রে এটা হচ্ছে রাস্তার উচ্চতা, অথবা এইটা হচ্ছে রাস্তার ইনার সাইড, ভেতরের কিনারা,
অথবা ইনার সাইড। এটা হচ্ছে রাস্তার আউটার সাইড, বাইরের কিনারা। ইনার সাইড, আউটার সাইড, ভিতরের কিনারা, বাইরের কিনারা। ভিতরের কিনারা থেকে বাইরের কিনারা কতটুকু উঁচু সেটা হচ্ছে উচ্চতা। তাহলে উচ্চতা মানে হচ্ছে ইনার থেকে আউটার কতটুকু উঁচু সেটা। ওকে, আর এই যে আমরা যখন গাড়ি চলে রাস্তার উপর দিয়ে, গাড়ি আসলে এটা দিয়ে চলে, আমরা যখন রাস্তা পার হই, রাস্তা আমরা এটার উপর দিয়ে পার হই। তাহলে এটাই হচ্ছে রাস্তার চওড়াটা, রাস্তার চওড়া, রাস্তার প্রস্থ। কিসের? রাস্তার। তো এটা কি? এই যে নিচের এটা কি? এটা হচ্ছে বেসমেন্ট, এটা হচ্ছে গ্রাউন্ড। এটা দিয়ে কেউ চলে না, এটা পিচ দিয়ে জমানো। সো আমরা কিন্তু রাস্তার উপর দিয়ে এখান থেকে পার হই এভাবে করে, আমরা কিন্তু ভিতর দিয়ে যেতে পারি না, আমরা কিন্তু এই পথে যেতে পারি না, এই বিন্দুতে আমরা কেউ পৌঁছাতে পারি না, কারণ এটা জমানো পিচ দিয়ে। কাজে এটা বেসমেন্ট, এটার কোনো কাজ নেই, এটা হচ্ছে এমনি পড়ে আছে। রাস্তাটা এই জায়গায় ছিল, উঁচু করে ফেলছে, এখন আমার রাস্তার চওড়া এটা উপরেরটা। তাহলে এটাকে আবার আমরা বলতে পারি অতিভুজ। এটা হচ্ছে থিটা কোণ, যেটুকু উঁচু করেছি সেই কোণটা হচ্ছে এটা, এটা হচ্ছে ব্যাংকিং কোণ। সো আমরা এখান থেকে বলতে পারি রাস্তার ব্যাংকিং কোণ, ব্যাংকিং কোণ মানে তো যেটুকু ব্যাংক করেছি, জমিয়েছি সেটা। রাস্তার ব্যাংকিং কোণ থিটা ইজ ইকুয়াল টু, আচ্ছা আমরা এভাবে না বলে রাস্তার ব্যাংকিং কোণকে আপাতত থিটা নাম দিলাম। রাস্তার ব্যাংকিং কোণ হচ্ছে থিটা। তো যারা এগুলো ভালো করে পড়ো নাই, রাস্তার ব্যাংকিং ট্যাঙ্কিং এগুলো ভালো করে পড়ো নাই, আসলে এমসিকিউ করছে তো এমসিকিউ, তোমরা যদি ডিটেলসে পড়তে চাও তাহলে অবশ্যই আমাদের ডিটেলস ব্যাচে ভর্তি হবে। ডিটেলস ব্যাচে তো আর ডিটেলসে পড়াবো, একটা চ্যাপ্টার শেষ করতে ডিটেলস ব্যাচে 1 মাস লাগে, 1 মাস একটা চ্যাপ্টার শেষ করতে লাগে, একটা চ্যাপ্টার 1 মাস ধরে পড়াই। তো এমসিকিউতে তো আর সেটা সম্ভব না। রাস্তার ব্যাংকিং কোণ থিটা ধরলাম, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? এখান থেকে আমরা বলতে পারি সাইন থিটা ইজ ইকুয়াল টু, সাইন থিটা ইজ ইকুয়াল টু, দেখো তো আমার এখানে আছে সাইন থিটা মানে কি? লম্ব ভাই অতিভুজ। সো লম্ব বাই অতিভুজ, কোণের বিপরীত বাহুকে লম্ব বলে, সেই সুবাদে উচ্চতা বাই অতিভুজ। অথবা আমরা কি বলতে পারি? অথবা আমরা বলতে পারি উচ্চতা যেটা আছে সেটা তো উচ্চতাই বললাম, অতিভুজকে আমরা কি বলতে পারি? রাস্তার চওড়া বা রাস্তার প্রস্থ। তাহলে রাস্তার প্রস্থ অথবা রাস্তার চওড়া, এই যে রাস্তার চওড়া, রাস্তাটা এতটুকু চওড়া বা রাস্তার প্রস্থ এটা, আর এটাই অতিভুজ। আমরা বলতে পারি অতিভুজের জায়গায় রাস্তা প্রস্থ বা রাস্তা চওড়া উচ্চতা, এটা সমান সাইন থিটা। তাহলে থিটা ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স, তারপরে এটা উপরে উচ্চতা নিচে চওড়া, এটাই হচ্ছে রাস্তার ব্যাংকিং। তো পরীক্ষায় তোমাকে এই চিত্র দিতেও পারে, নাও দিতে পারে। যদি চিত্র দিত আলহামদুলিল্লাহ, আমরা চিত্র থেকে ট্রাইগোনোমেট্রি অ্যাপ্লাই করলে থিটা বের করতে পারবো, ব্যাংকিং বের করতে পারবো। যদি আমাকে চিত্র না দেয়, কেউ যেন অন্তত ভিজুয়ালাইজ করতে সমস্যা না হয় সেজন্য আমি একে দেখালাম। রাস্তার ব্যাংকিং ভিজুয়ালাইজ করতে যাতে সমস্যা না হয় একে দেখালাম, এটা হচ্ছে উচ্চতা আর এটা হচ্ছে অতিভুজ বা চওড়া। ওকে, আচ্ছা। সো এখন আমরা এমসিকিউ, আমাদের এখান থেকে অবশ্যই একটা এমসিকিউ আসবেই। সব এমসিকিউর স্টাইল একটাই, আমি দেখিয়ে দিচ্ছি, একটা দেখাবো, এই এমসিকিউটাই আসবে, এই স্টাইলের এমসিকিউটাই আসবে ইনশাল্লাহ। সো দেখো ভালো করে, লিখে নাও রাস্তার ব্যাংকিংয়ের ফর্মুলাটা, খুব দ্রুত লিখে নাও। তাহলে রাস্তার ব্যাংকিং মানে হচ্ছে সাইন ইনভার্স উচ্চতা বাই চওড়া, সোজা কথা সাইন ইনভার্স উচ্চতা বাই চওড়া। আচ্ছা, যদি তোমাকে উচ্চতা এবং চওড়া দেওয়া থাকে, যদি অন্য কিছু দেওয়া থাকে সেটা ট্রাইগোনোমেট্রির উপর ডিপেন্ড করে চেঞ্জ হতে পারে। তাহলে ভালো করে খেয়াল করো, একটা প্রশ্ন দিব, এই স্টাইলের প্রশ্নই আসবে পরীক্ষায়। বলা হচ্ছে রাস্তার চওড়া 6 মিটার, উচ্চতা 0.6 মিটার, ব্যাংকিং কত? সব সময় এমসিকিউতে একটা ব্যাপার খুবই কমন থাকে, সেটা হচ্ছে চওড়া যা থাকবে উচ্চতা তার 10 ভাগের 1 ভাগ থাকবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা দেখা যায়, উচ্চতা যা থাকবে তার 10 গুণ থাকবে চওড়া। যদি কেউ আমাকে চওড়া দেয়
1 মিটার, সে উচ্চতা দিবে 0.1 মিটার। ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা দেখা যায় এমসিকিউর ক্ষেত্রে। যদি কেউ আমাকে চৌড়া দেওয়া আছে আমার এইয়াতে কোয়েশনে, মনে করো কোনো কারণে চৌড়া দেওয়া আছে 8 মিটার, তাহলে এটা থাকবে 0.8 মিটার। চৌড়া কোনো কারণে দেওয়া আছে মনে করো যে 20, তাহলে এটা থাকবে 2 মিটার। এমন ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় প্রশ্নগুলো সবসময় এটার 10 গুণ এটা হয়। নাও হতে পারে, আমরা সেটা বললাম না, হতে পারে। আচ্ছা, সো কীভাবে ব্যাংকিং বের করব? একদম সিম্পলি আমরা আগে বলে দিয়েছি, ব্যাংকিং বের করার ফর্মুলা হচ্ছে কি, চৌড়া দেওয়া থাকলে উচ্চতা দেওয়া থাকলে তাহলে আমাদের ব্যাংকিং বের করার ফর্মুলা হবে, আমরা এখানে দেখাচ্ছি ব্যাংকিং বের করার ফর্মুলা, সাইন থিটা ইজ ইকুয়াল টু উচ্চতা বাই চৌড়া। তাহলে সাইন ইনভার্স দিয়ে ব্যাংকিং বের করব। তাহলে আমাদের কত আসে দেখো, তাহলে আমাদের এখানে আসে থিটা ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স 0.6/6। তো 0.6/6 আসলে কত? 0.6 কে 6 দ্বারা ভাগ করা মানে 1/10। আমি আগেই বলেছি উচ্চতা 1 গুণ হলে আমার চৌড়াটা 10 গুণ দিচ্ছে। ম্যাক্সিমাম এমসিকিউতে দেখা যাবে এটা যত গুণ থাকবে এটা তার 10 গুণ থাকবে, ম্যাক্সিমাম এমসিকিউতে এটা হয়, আবার নাও হতে পারে, সেই জন্য আমরা বসালাম। যদি আল্লাহর খাস রহমত নাজিল হয়, এটা 1 গুণ এটা 10 গুণ, এটা 1 মিটার এটা 10 মিটার, এইরকম যদি এটা 1 গুণ এটা 10 গুণ থাকে, সেই ক্ষেত্রে আমার সাইন ইনভার্স 1/10 আসবে। তো সাইন ইনভার্স 1/10 এটা সবচেয়ে বেশি এসেছে পরীক্ষায়, তাই এটার মানটা আমরা মনে রাখতে পারলে ভালো। মান হচ্ছে 5.74 ডিগ্রি। সো সেই ক্ষেত্রে ব্যাংকিংটা একেবারে মুখস্থ বসায় দিতে পারবো 5.74 ডিগ্রি। কখন এটা? যখন আমার উচ্চতা 1 গুণ চৌড়া তার 10 গুণ থাকবে। এবং বিগত বছরগুলোতে সবচেয়ে বেশি এই ধরনের প্রশ্ন এসেছে, এটা 1 গুণ এটা 10 গুণ। আর যদি অন্য কিছু থাকে সাইন ইনভার্স ওইভাবে বসাবো। আর যদি 1/10 থাকে আল্লাহর খাস রহমত, তখন একেবারে ছক্কা মেরে দিব, থিটা সমান 5.74 ডিগ্রি। তো রাস্তার ব্যাংকিং থেকে কোনো প্রশ্ন আসলেই তুমি কি করবে? উচ্চতা বসাবে উপরে, চৌড়া বসাবে নিচে, সাইন ইনভার্স করে দিবে, রাস্তার ব্যাংকিং কোণ বের করতে পারবে। বুঝাতে পেরেছি? সবাই বুঝছো কিনা একটু বলো, বুঝাতে পেরেছি কিনা একটু বলো সবাই। 5.74 ডিগ্রি। ঠিক আছে, তো কিছু ব্যাপার একটু মনে রাখতে পারলে বা খাতায় লিখো, পরীক্ষার আগের রাতে একটু দেখে যেতে পারলে এমসিকিউ তো অনেক ভালো করা যায়। মুখস্থ না, জাস্ট তোমার চোখে ভাসবে 5.74 ডিগ্রি, ভাসলেই অ্যান্সার, এই আর কি। তো আমাদের তাহলে আজকে কি পড়ালাম? রকেট পড়ালাম, কৌণিক গতি পড়ালাম, কেন্দ্রমুখী ত্বরণ পড়ালাম, কেন্দ্রমুখী বল পড়ালাম এবং রাস্তার ব্যাংকিং পড়ালাম। আগামী যে নিউটনের মেকানিক্স ক্লাস হবে সেটা হচ্ছে জড়তার ভ্রামকের উপরে, জড়তার ভ্রামক আগামী ক্লাসে পড়ানো হবে। তো ঠিক আছে সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।